আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং প্রসেস এর ক্লাস 3 করব, অর্থাৎ তৃতীয় ক্লাসটি করব। আর এই ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো মূল ক্লাসটা শুরু করার আগে চলুন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে কাজগুলি বা যে সূত্রগুলি আমাদের ব্যবহার করতে হবে সেগুলি একটু দেখি। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন আগে জানতে হবে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ছিল। অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আমাদের নিয়মগুলি জানতে হবে আগে। খেয়াল যদি করেন, হিসাব সমীকরণ হচ্ছে সমান সমান থাকবে, অর্থাৎ অ্যাসেট যতটুকু হবে, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি দুইটা একসাথে মিলিয়ে অ্যাসেটস এর সমান হবে, কিন্তু অ্যাসেট এবং লায়াবিলিটিস অনার্স ইকুইটি এক সমান সমান থাকবে। তো সমান চিহ্নের আগে যত থাকবে 1 লাখ টাকা থাকলে সমান চিহ্নের পরও 1 লাখ টাকা থাকতে হবে। এখন হিসাব সমীকরণের অঙ্কগুলি যদি আমাদের সমাধান করতে হয়, তো যে নিয়মগুলি মানতে হবে, এর মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে অ্যাসেট পাশে যদি উপরে ওঠে তাহলে লায়াবিলিটিস পাশেও কি হবে, উপরে উঠবে, অর্থাৎ একটা সম্পত্তি বাড়লে একটা দায় বাড়বে। দ্বিতীয় যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, যদি অ্যাসেট নিচের দিকে নামে তাহলে লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটিও নিচের দিকে নামবে, অর্থাৎ কি হবে, একটা সম্পদ কমলে একটা দায়ও কমবে। তৃতীয় যে কাজটা হবে তা হচ্ছে একটা সম্পদ বাড়বে, মানে উপরে উঠবে, আর একটা সম্পদ নিচে নামবে, সমান চিহ্নের ওই পাশে বা লায়াবিলিটিস পাশে কি হবে, কোনো কিছু পরিবর্তিত হবে না, অর্থাৎ শূন্য থাকবে। 4 নম্বর লেনদেন যেটা হবে সেটা হচ্ছে সম্পদ কোনো কিছু বাড়বেও না কমবেও না, কিন্তু একটা দায় কমবে এবং একটা দায় বাইরে যাবে। আর 5 নম্বর যে কাজটা সেটা হচ্ছে কি, অনার্স সিকিউরিটি। অনার্স সিকিউরিটিটা কাজ করতে হবে কি, অনার্স সিকিউরিটিতে কাজ হবে তখনই যখন ক্যাপিটাল থাকবে। ক্যাপিটাল এর সাথে কি করতে হবে, ইনকাম থাকলে যোগ করে নিতে হবে, ইনকাম থাকলে যোগ করতে হবে, এক্সপেন্স থাকলে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এক্সপেন্স যদি উত্তোলন থাকে, ড্রেইনস অথবা উইথড্র, তখন এটাও ক্যাপিটাল থেকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তো আমরা 5টা নিয়ম দেখলাম। 1 নম্বর কথা হচ্ছে সম্পদ বাড়লে একটা দায় বাড়বে। দ্বিতীয় কথা, সম্পদ যদি কমে যায় তাহলে দায়ও কমে যাবে। তৃতীয় যে সূত্রটা বা নিয়মটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে, আবার দায় পাশে কোনো কিছু হবে না। চতুর্থ যে নিয়মটা সেটা হচ্ছে সম্পদ কোনো কিছু হবে না, কিন্তু একটা দায় বাড়বে, একটা দায় কমবে। পঞ্চম যেটা সেটা হচ্ছে অনার্স সিকিউরিটি যদি আমাদের বের করতে হয় তাহলে ক্যাপিটালের সাথে ইনকাম যোগ করতে হবে, এক্সপেন্স বিয়োগ করতে হবে, ড্রেইনস বিয়োগ করতে হবে। এখন আমাদের মনে রাখার বিষয় নোট, এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, যদি অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয়ের জন্য, তো অগ্রিম খরচের জন্য সম্পদ পাশে গড় করতে হবে, অ্যাসেট পাশে আলাদা ঘর রাখতে হবে। আলাদা ঘর রাখতে হবে। একইভাবে যদি অগ্রিম আয় থাকে, অগ্রিম আয়ের জন্য লায়াবিলিটিস পাশে আলাদা ঘর রাখতে হবে।
এটা হচ্ছে আমাদের ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল নিয়মগুলি। তো এটা হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে অ্যাসেটস অর্থাৎ সম্পত্তি, এলিকুইড হচ্ছে লায়াবিলিটিস, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে যে পাওনাদার থাকবে তাদের কাছে দায়ী, লায়াবিলিটিস। আর অনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, অনার্স মালিকের যে পাওনাদার থাকবে ব্যবসায়ী সেটা অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। তো ইকুইটি। এখন চলুন আমরা অঙ্কটা দেখি যে কি ছিল। প্রথম যে অঙ্কটা ছিল আমাদের, খেয়াল করার আগে আমরা এটা একটু আগে পড়ে নিই। প্রবলেম 1, Mr. Farooq opens his law practice on July 1st, 2015. মিস্টার ফারুক তার ল প্র্যাকটিস চেম্বার 2015 সালের জুলাই মাসের 1 তারিখে ওপেন করেন। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন, ব্যবসায়ের শুরুতে বা চেম্বারের শুরুতে প্রথম মাসে দ্য ফলোইং ট্রানজাকশনস অকার, নিচে লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। কি হয়েছিল? জুলাই 1, ওপেন চেম্বার উইথ ক্যাশ টাকা 11,000 and a computer valuing টাকা 30,000, নগদ 11,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের একটি কম্পিউটার নিয়ে চেম্বারটি চালু করেন। তো এটার জন্য আমাদের যাবে করতে হবে, যাবে কি হবে? ক্যাশ ডেবিট। কম্পিউটার যেহেতু বিদ্যুৎ চালিত একটি যন্ত্র, সেহেতু কম্পিউটার না লিখে আমরা অফিস ইকুইপমেন্ট লিখতে হবে। তো অফিস ইকুইপমেন্ট ডেবিট। আর যেহেতু এটা ব্যবসা শুরু করার জন্য বা মালিক বাড়ি থেকে টাকাগুলি নিয়ে আসলো, সেহেতু ক্যাপিটালটাকে ক্রিয়েট করতে হবে। তো ক্যাশ ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে অ্যাসেট পাস ছিল, আর এটা হচ্ছে লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি ছিল। তো ক্যাশ ডেবিট হয়েছে, অফিস ইকুইপমেন্ট ডেবিট হয়েছে, ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। তো জুলাই 10 কি বলছে? পেইড 2 months চেম্বার রেন্ট ইন অ্যাডভান্স, টাকা 4,000। 2 মাসের চেম্বার ভাড়া বাবদ অগ্রিম 4,000 টাকা পরিশোধ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে অগ্রিম খরচের জন্য সম্পদ পাশে ঘর করতে হবে। তো যেহেতু 2 মাসের ভাড়া পরিশোধ করতে হয়েছে, সেহেতু আমাদের তো এখন চেম্বার ব্যবহারই হয়নি, মাস উত্তীর্ণ হয়নি, এই জন্য অগ্রিম ভাড়াকে ডেবিট করতে হবে, প্রিপেড রেন্ট ডেবিট। আর টাকা পরিশোধ করার সাথে সাথে নগদ টাকা কমে যাবে, ক্যাশ ক্রেডিট করতে হবে। ক্যাশ তো লেখা আছে, তো আলাদাভাবে লেখার কোনো প্রকার প্রয়োজন হবে না। এখন জুলাই 11 কি বলছে? প্রভাইডেড লিগ্যাল সার্ভিসেস ইন ক্যাশ টাকা 5,000। তো লিগ্যাল সার্ভিসের দেওয়া হয়েছে নগদে 5,000 টাকা। তার মানে কি? আমরা কাজ করে দিলাম বা ফারুক কাজ করে দিয়েছেন এবং নগদ টাকা গ্রহণ করেছেন 5,000 টাকা। তো ক্যাশ ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। যেহেতু আমরা 5 নম্বর নিয়মে লিখেছিলাম যে ক্যাপিটালের সাথে আয়গুলি যোগ করতে হবে, সেহেতু এখানে আলাদাভাবে কোনো প্রকার ঘর করার দরকার হবে না। তো জুলাই 17 কি বললো? কালেক্ট টাকা 25,000 ফ্রম ব্যাংক উইথ এ নোট। প্রদাবিলের বিনিময়ে ব্যাংক থেকে নগদে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রদাবিলের সাহায্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। তো যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিই তখন আমাদের নগদ টাকা বাড়ে, ক্যাশ ডেবিট করতে হবে। আর নোটস পেয়েবল, যে টাকাটা পরিশোধ করতে হবে, প্রদাবিল যেটা, সেই টাকাটা আমাদের অবশ্যই ব্যাংকে টাকা পরিশোধ করে দিতে হবে। এই জন্য নোটস পেয়েবল হচ্ছে আমাদের জন্য একটা দায়, নোটস পেয়েবল ক্রিয়েট করতে হবে, নোটস পেয়েবল ক্রেডিট। তারপর কি আছে? জুলাই 22 পারফর্মড লিগ্যাল সার্ভিস ফর ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট টাকা 2,000। তো একজন কাস্টমারকে বাকিতে কাজ করে দেওয়া হয়েছে 2,000 টাকা। তো আমরা যখন বাকিতে কাজ করি তখন ওই ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাই এবং ওই ব্যক্তি আমাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করে। যেহেতু উনি বাকির সুবিধা গ্রহণ করছে, সেহেতু ওনাকে ডেবিট করে দিতে হবে। কিন্তু ওই ব্যক্তিকে যে ডেবিট করব তার নামটা কি ছিল? যেহেতু আমরা তার কাছ থেকে টাকা পাবো, সে হচ্ছে আমাদের দেনদার। আর দেনদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো সার্ভিস রেভিনিউ যেহেতু আয় হয়েছে, ক্যাপিটালের সাথে যোগ করে দিতে হবে, সেহেতু সার্ভিস রেভিনিউর জন্য আলাদাভাবে ঘর করা যাবে না। জুলাই 24 কি বলছে?
পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, বাকিতে অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 6,000 টাকা। তো অফিস ইকুইপমেন্ট তো আমাদের বাড়বে, কারণ হচ্ছে আমরা যখন ক্রয় করব তখন যা কিনবো যদি ব্যবহার করার উদ্দেশ্যে কিনি তাহলে তাকেই ডেবিট করতে হবে। তার মানে কি অফিস ইকুইপমেন্ট যেহেতু আমরা কিনেছি বাকিতে, অফিস ইকুইপমেন্ট ডেবিট করতে হবে। এখন কথা হচ্ছে যে ক্রেডিট টাকা করব। তো যেহেতু আমরা কিনেছি, যার কাছ থেকে কিনেছি তাকে আমাদের টাকা পরিশোধ করতে হবে। যেহেতু টাকা পরিশোধ করতে হবে, ওই ব্যক্তি হচ্ছে আমাদের পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো পেয়েবল যেহেতু দায়ী, লায়াবিলিটিস পাশে লিখতে হবে। তারপর কি আছে, জুলাই 30 কনসিডার্ড হাফ অফ প্রিপেড রেন্ট অ্যাজ রেন্ট এক্সপেন্স ফর দ্য মান্থ, চলতি মাসের ভাড়ার জন্য যে অগ্রিম ভাড়া দেওয়া হয়েছিল তার অর্ধেককে ভাড়া হিসেবে গণ্য করতে হবে। তার মানে কি খরচ হয়ে গেছে। তো খরচ হয়ে গেলে আগে তো প্রিপেড রেন্ট ডেবিট করা ছিল, এখন প্রিপেড রেন্ট আমাদের কমে যাবে, অগ্রিম ভাড়াটা কমবে আর ভাড়া খরচটা বাড়বে। তো যাতে কি হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, আগে প্রিপেড রেন্ট ডেবিট করা ছিল, এখন প্রিপেড রেন্টটাকে ক্রেডিট করে দিতে হবে। তো রেন্ট এক্সপেন্স যেহেতু খরচ, সেহেতু ক্যাপিটাল থেকে রেন্ট এক্সপেন্স মাইনাস করতে হবে। প্রিপেড রেন্ট আগে ডেবিট ছিল, এটাকে ক্রেডিট করে দিতে হবে। এখন যদি আমরা ইকুয়েশনের ঘরটা নির্ণয় করতে যাই, অ্যাসেট পাশে ঘর পেয়েছি আমরা 4টা, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, প্রিপেড রেন্ট এবং অ্যাকাউন্টস রিসিভেবল। লায়াবিলিটিস এবং অনার সিকিউরিটির পাশে আমরা ঘর পেয়েছি 3টা, ক্যাপিটাল, নোটস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে লায়াবিলিটিস এবং অনার সিকিউরিটিতে সর্বোচ্চ 3টা ঘরেই হয়, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এবং ক্যাপিটাল। তো আমাদের যদি ঘর করতে হয় 7টা ঘর করতে হবে এবং সামনে ডেট মানে তারিখের ঘর লিখতে হবে, আর পিছনে হচ্ছে কি ওই রিমার্কসের ঘর করতে হবে। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তো মিস্টার ফারুক, মিস্টার ফারুক মিস্টার ফারুক, ফারুক তো লেখা যাবে না, ফারুকস লিখতে হবে, ফারুকস অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন। ব্র্যাকেটে লিখতে পারেন সামারি অফ ট্রানজাকশন, সামারি অফ ট্রানজাকশন। এখন একটা ঘর করতে হবে। ঘরটা যদি করেন, কি ঘর ছিল দেখেন, খেয়াল করেন। উপরে একটা তারিখ বিবরণের ঘর নেবেন। এখন নিচে নিচে করে ঘর হবে সেটা আপনাদের জানতে হবে। তো প্রথম দিক দিয়ে ডেটের ঘর নিয়ে নেবেন, ডেট, আর পিছন দিক দিয়ে রিমার্কসের ঘর নিয়ে নেবেন, রিমার্কস। ঘরগুলি করার পর এইখানে মাঝে যে ঘরটা আছে এর ভিতরে 7টা ঘর করতে হবে আমাদের। 7টা ঘর করার জন্য অ্যাসেট পাশে হচ্ছে 4টা, লায়াবিলিটিস পাশে হচ্ছে 3টা ঘর। তো লায়াবিলিটিস পাশে আমাদের ক্যাপিটাল ছিল, ক্যাপিটালের একটা ঘর নেবেন। আচ্ছা, আগে এটাকে মাঝখান দিয়ে ভাগ করে নেবেন। মাঝখান দিয়ে ভাগ করার পর ক্যাপিটালের ঘর, ক্যাপিটাল, নোটস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল, এখানে একদম উপর থেকে নিয়ে আসবেন অ্যাকাউন্টস পেয়েবল। এর মাঝে ছোট করে একটা ঘর করবেন যাতে অ্যাসেট এবং লায়াবিলিটিসটা আলাদা হয়ে যায়। এখন এখানে যে ঘরটা আছে এখানে 4টা ঘর করে দেবেন।
ডেট, এটা হচ্ছে অ্যাসেটস এর ঘর, অ্যাসেটস, এটা হচ্ছে লায়াবিলিটিস, এল প্লাস ও ই, অনার্স ইকুইটি, এটা হচ্ছে রিমার্কস এর ঘর, রিমার্কস। এখন অ্যাসেট পাশে ছিল ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, তারপর হচ্ছে প্রিপেড রেন্ট, আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। এই পাশে ছিল ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেবল এবং নোটস পেবল। অ্যাকাউন্টস পেবলটা আমি লিখলাম, নোটস পেবল সবার লাস্টে ঘরে ক্যাপিটাল লিখবেন। আচ্ছা, তো দেখো সাল হচ্ছে 2015 সাল, 2015 জুলাই 1 কি ছিল, ব্যবসা চেম্বারটা আরম্ভ করেছিল নগদ 11,000 টাকা এবং একটি অফিস কম্পিউটার নিয়েছিল 30,000 টাকা দিয়ে। তার মানে কি ক্যাশ টাকা মারবে, ক্যাশ যেহেতু ডেবিট হয়েছিল, ক্যাশ ডেবিট 11,000, অফিস ইকুইপমেন্ট ডেবিট ছিল 30,000, আর ক্যাপিটাল ক্রেডিট ছিল 11 আর 30 41,000 টাকা, 41,000। যখন আমরা এখানে ক্যাপিটাল টাচ করবে তখন আমাদের রিমার্কস এর ঘরে কারণটা লিখে রাখতে হবে। তো এটা কারণ কি ছিল, ওপেনিং ক্যাপিটাল ছিল, এই জন্য ক্যাপিটাল টাচ হয়েছে, ওপেনিং ক্যাপিটাল। এখন এটাকে ক্লোজ করে দিবেন, জানুয়ারি 1 ক্লোজ হয়ে গেল। সাথে সাথে আপনারা যোগটা করে নেবেন, এই 11,000 নিচে নামবে 11,000, এই 30,000 হচ্ছে 30,000, আর 41,000 ছিল 41,000। বলে রাখছি অ্যাসেট তো আমাদের ডেবিট হয় সব সময়, এই পাঁচটা যদি জাবেদা করার সময় ডেবিট হয় তাহলে যোগ করবেন, অ্যাসেট পাঁচটা জাবেদা করার সময় ডেবিট হলে যোগ করতে হবে, আর লায়াবিলিটিস পাঁচটা যদি জাবেদা করার সময় ক্রেডিট হয়ে যায় তখন যোগ করতে হবে। কিন্তু অ্যাসেট পাশ যদি জাবেদায় ক্রেডিট হয় বিয়োগ করতে হবে, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি যদি জাবেদায় ডেবিট হয়ে যায় তখন বিয়োগ করতে হবে। অর্থাৎ ডেবিটের সাথে জাবেদা করার সময় ডেবিট হলে যোগ, ক্রেডিটের সাথে জাবেদা করার সময় ক্রেডিট করলে যোগ করতে হবে। কিন্তু যদি ডেবিটটা ক্রেডিট হয় অথবা ক্রেডিটটা ডেবিট হয়ে যায় তখন বিয়োগ করে দিতে হবে। তো এখন পরে আমরা দ্বিতীয় যে জাবেদা ছিল সেটা দেখেন কি ছিল, জুলাই 10 পেড 2 months চেম্বার রেন্ট টাকা 4,000 ইন অ্যাডভান্স। এটা জাবেদা কি ছিল, প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা ছিল 4,000 টাকা। তো প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারিখ ছিল জুলাইয়ের 10 তারিখ, জুলাই 10, প্রিপেড রেন্ট ডেবিট 4,000 টাকা, প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এখন খেয়াল করেন রেন্ট এটা ডেবিট পাশে ছিল, ডেবিট হয়েছে তার মানে যোগ করতে হবে, আর ক্যাশ ক্রেডিট হয়েছে, তো এটা তো ডেবিট থাকে কিন্তু জাবেদা করার সময় ক্যাশ ক্রেডিট হয়ে গেছে, তার মানে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তো 11,000 থেকে 4,000 বিয়োগ করলে থাকবে 7,000, এই 30,000 হচ্ছে 30,000, এই 4,000 ছিল 4,000, এখানে 41,000 ছিল 41,000। এখানে দেখেন ক্যাপিটালকে টাচ করে নেয়, যখন ক্যাপিটালকে টাচ করবে না তখন রিমার্কসের ঘরটা খালি থাকবে। তারপর জুলাই 11, জুলাই 11 কি আছে দেখেন কি ছিল, প্রোভাইডেড লিগ্যাল সার্ভিস ইন ক্যাশ, নগদে সার্ভিস প্রদান করা হয়েছে 5,000 টাকা, যাতে কি হবে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো
তো ক্যাশ ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। টাকা ক্যাশ ডেবিট 5,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ হচ্ছে সেবা আয়, অর্থাৎ কাজ করে আমরা আয় করেছি। যখন আমরা কাজ করে আয় করব তখন আমাদের মূলধন বাড়বে, এই জন্য ইনকামটাকে কি করতে হয়, ক্যাপিটালের সাথে যোগ করতে হবে। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,000 টাকা, 5,000। এখানে দেখেন ক্যাপিটাল টাচ হয়েছে, যখন ক্যাপিটাল টাচ হবে তখন লিখতে হবে, কারণটা কি, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সাত পাঁচ 12,000, এই 30,000 হচ্ছে 30,000, এই 4,000 হচ্ছে 4,000, এখানে 41 যোগ 5 46,000। তারপর দেখেন কি ছিল, জুলাই 17, কালেক্ট টাকা 25,000 ফ্রম ব্যাংক উইথ এ নোট। একটা প্রদেবিলের বিনিময়ে ব্যাংক থেকে নগদে গ্রহণ করা হয়েছে টাকা 25,000। যাতে কি হবে, ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট, টাকা হচ্ছে 25,000। তো জুলাই ডেট ছিল 17 তারিখ, 17, ক্যাশ ডেবিট 25,000, তারপর নোটস পেবল ক্রেডিট 25,000 টাকা, 25,000। এখন এটা তো ডেবিট ছিল, ডেবিট হয়েছে, 12 আর 25 যোগ করলে 37,000 হবে, 37,000। এই 30,000 ছিল 30,000, এখানে 4,000 ছিল 4,000, এখানে 25,000 ছিল, ক্রেডিট হয়েছে, ক্রেডিটটা যদি ক্রেডিট হয় যোগ করতে হবে, আর 46,000 ছিল 46,000। তারপর একটু ঘরটা বাড়ায় নিই, আপনারা কিন্তু অবশ্যই এক ঘরের ভিতরে এটা শেষ করবেন। প্রথম দিকে ডেট ছিল, ডেট, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, প্রিপেড রেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। তারপর এখানে ক্লোজ করবেন অ্যাসেট পাশটা, ওই পাশে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল এবং রিমার্কসের ঘর। এখন আপনারা যদি, এটা ছিল ডেটের ঘর, ডেট, এটা হচ্ছে ক্যাশের ঘর, ক্যাশ, এটা অফিস ইকুইপমেন্ট, এটা হচ্ছে প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট, তারপরটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ঘর ছিল, অ্যাকাউন্টস পেয়েবল, তারপর ছিল নোটস পেয়েবলের ঘর, তারপর ক্যাপিটালের ঘর। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এটা হচ্ছে রিমার্কসের ঘর, রিমার্কস। তো ব্যালেন্সটা একটু দেখে নিই, ব্যালেন্সটা কি ছিল, ক্যাশ 37, অফিস ইকুইপমেন্ট 30, প্রিপেড রেন্ট 4, 37, 30, 4। এইটা ব্যালেন্সটা নিয়ে আসলাম 37,000, 30,000, 4,000।
দায়ের পাশে কি কি ছিল, নোটস পেপার 25,000, ক্যাপিটাল হচ্ছে 46,000, 25 46। তো এখন দেখেন কি ছিল, জুলাই 17 পর হচ্ছে জুলাই 22, কি বলছে, পারফর্মড লিগ্যাল সার্ভিস ফর ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট, ক্লায়েন্টের জন্য বাকিতে কাজ করা হয়েছে 2,000 টাকা। যাদেরকে আমরা বাকিতে কাজ করে দিই তাদের কাছ থেকে আমরা টাকা পাই ভবিষ্যতে, মানে পাও না তাদের কাছ থেকে। তো যাদের কাছে আমরা টাকা পাও না তারা হচ্ছে আমাদের জন্য দেনা, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা কাজ করে বলছি আমাদের আয় হয়ে গেছে, তো আয়ের জন্য সার্ভিস রেভিনিউটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 2,000, জুলাই 22 তারিখ, জুলাই 22 অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 2,000, সার্ভিস রেভিনিউর মাধ্যমে আয় বললে ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,000, এখানে লিখতে হবে রিমার্কসের ঘরে সার্ভিস রেভিনিউ টাকা 2,000 ছিল। এখন 37,000 হচ্ছে 37,000, সাথে সাথে আপনারা যোগ বিয়োগগুলি করার নিচে নামায় রাখবেন, তাহলে আপনারা খুব সহজে এটা চেক করে সমাধান করতে পারবেন যদি কোথাও একটু যোগ বিয়োগে ভুল হয়ে থাকে। 2,000, 25,000, 46 আর 2 48,000 টাকা। তারপর দেখুন কি ছিল, জুলাই 24 তারিখ, পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে 6,000 টাকা। তো যেহেতু আমরা অফিস সরঞ্জাম ক্রয় করেছি আমাদের অফিস সরঞ্জাম বাড়বে, অফিস ইকুইপমেন্ট ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা বাকিতে ক্রয় করেছি সেহেতু আমাদের পাওনাদার বেড়ে যাবে, পাওনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্টস পেবল। তো ওই ব্যক্তি যেহেতু আমাদেরকে বাকির সুবিধা, বাকিতে কেনার সুবিধা দিয়েছে সেহেতু ওনাকে আমাদের টাকা পরিশোধ করতে হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করতে হবে। তো অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, জুলাই 24 তারিখ, জুলাই 24 অফিস ইকুইপমেন্ট ডেবিট টাকা ছিল কত, 6,000 টাকা, অফিস ইকুইপমেন্ট ডেবিট 6,000, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করবেন 6,000 টাকা, 6,000। এখানে যেহেতু ক্যাপিটাল টাচ করেনি সেহেতু আর কোনো কিছু লেখা দরকার নেই। এই 37,000 ছিল 37,000, ডেবিটটা যদি ডেবিট হয়ে যোগ করতে হবে তার মানে 30 আর 6 36,000, 4,000 ছিল 4,000, 2,000 ছিল 2,000, এখানে 6,000 ক্রেডিট হয়েছে মানে যোগ করতে হবে ক্রেডিটটা। এই 25,000 ছিল 25,000, এখানে 48,000 ছিল 48,000। তারপর তারিখটা দেখেন কি ছিল, জুলাই 30, কনসিডার্ড হাফ অফ প্রিপেড রেন্ট, অগ্রিম যে ভাড়া ছিল এর অর্ধেককে বিবেচনা করতে হবে অ্যাজ রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ হিসেবে ফর দ্য মান্থ, চলতি মাসের জন্য। তার মানে অগ্রিম যে ভাড়া ছিল এটার অর্ধেক ভাড়া খরচ হিসেবে গণ্য করতে হবে। যাতে কি হবে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, আর আগে প্রিপেড রেন্ট ডেবিট করা ছিল, এখন প্রিপেড রেন্টকে ক্রেডিট করতে হবে। প্রিপেড ছিল অ্যাডভান্স ছিল কত, 4,000 2 মাসের জন্য, তো অর্ধেক হচ্ছে 2,000 টাকা। তো রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট করবেন। জুলাই 30 প্রিপেড রেন্ট ক্রেডিট 2,000, যেহেতু ডেবিটে ক্রেডিট হয়েছে বিয়োগ করতে হবে, রেন্ট এক্সপেন্স যেহেতু এটা ক্যাপিটাল থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো ক্যাপিটাল কাজ করলেই লিখে রাখবেন, কি লিখবেন, যে কারণে ক্যাপিটাল কাজ হয়েছে সেটা, রেন্ট এক্সপেন্স। এখন দেখেন 37,000 ছিল 37,000,
এই 36,000 হচ্ছে 36,000, 4,000 বিয়োগ 2,000 সমান হচ্ছে 2,000, এই 2,000 ছিল 2,000, এখানে আছে 6,000, এই 25,000 হচ্ছে 25,000, এখানে 48 বিয়োগ 2 সমান হচ্ছে 46,000 টাকা। এখন এই সবগুলি প্রতিটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখন আমাদের পরীক্ষা করতে হবে বা দেখতে হবে সম্পদ এবং দায় ঠিক আছে কিনা। তো সম্পদ এবং দায় যদি ঠিক থাকে তখনই আমাদের এটা ক্লিয়ার আছে বোঝা যাবে। এখন দেখুন আপনাদের যে কাজ থাকবে সম্পদ এবং দায় সমান হয়েছে কিনা সেটা দেখবেন। এখন কিভাবে দেখবেন, এই সম্পদ সবগুলো একসাথে যোগ করবেন। 37 আর 36 2 2 40 37 77,000, অ্যাসেট পাশে হচ্ছে 77,000, 46 25 71 6 77,000। অর্থাৎ সম্পদ এবং দায় যখন এক সমান হয়ে যাবে তখন এটা হচ্ছে হিসাব সমীকরণটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে হিসাব সমীকরণের কাজ। তো চলুন আমরা এখন দ্বিতীয় অঙ্কটা শুরু করি। দ্বিতীয় অঙ্কটা যদি শুরু করতে হয়, শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোইং ট্রানজাকশন। কি বলছে, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 2,50,000, যার কি হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যাসেট পাস, এটা লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি পাস। তারপর বলছে কি পারচেজ মেশিনারি ফর ক্যাশ, নগদে মেশিনারি ক্রয়। নগদে যখন মেশিনারি ক্রয় করা হবে তখন মেশিনারি তো পারবে, মেশিনারি ডেবিট করতে হবে, ক্যাশ ক্রেডিট করতে হবে। মেশিনারি ডেবিট, মেশিনারি যেহেতু সম্পদ পাশে একটা ঘর করবেন, মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশ তো লেখাই আছে। তারপর পারচেজ স্টেশনারি অন ক্রেডিট, বাকিতে স্টেশনারি ক্রয় করা হয়েছে। তো স্টেশনারি মানে হচ্ছে মনিহারি, এটাও ব্যবসা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়। তো ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু কিনলে যা কিনবেন তাকে ডেবিট করতে হবে, তার মানে স্টেশনারি ডেবিট করতে হবে, স্টেশনারি ডেবিট। এখন অন ক্রেডিট মানে কি, বাকিতে ক্রয়, স্টেশনারি ডেবিট বাকিতে কিনেছি, বাকিতে কিনলে যাদের কাছ থেকে কেনা হয়েছে তাদেরকে আমাদের টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ করলে ওই ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা পাবে, তার মানে উনি হচ্ছে পাওনাদার। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপর কি আছে, সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ টাকা 40,000। তো নগদে সার্ভিস দেওয়া হয়েছে 40,000 টাকা, তার মানে কি ক্যাশ ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। ক্যাশের ঘর আছে, সার্ভিস রেভিনিউ যেহেতু আমাদের জন্য একটা আয়, সার্ভিস রেভিনিউ ক্যাপিটাল সেটা যোগ করে দিতে হবে। তো আমরা অ্যাসেট পাশে ঘর পেয়েছি 3টা, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি পাশে ঘর পেয়েছি 2টা, আর এখানে দেখেন 4টা লেনদেন ছিল। তো উপর থেকে নিচে ঘর কয়টা হবে সেটা আমাদের জানতে হবে, এবং সম্পদ এবং দায়ের কয়টা ঘর সেটাও জানতে হবে। তো উপর থেকে নিচে 4টা ঘর তো দেওয়া আছে, এর সাথে আরো 3টা ঘর বেশি নেবেন, 2টা মোটের ঘর আর একটা হচ্ছে তারিখ বিবরণের ঘর। তার মানে হচ্ছে উপর থেকে নিচে 7টা ঘর হবে, আর অ্যাসেট পাশে 3টা ঘর হবে, লায়াবিলিটিস পাশে 2টা ঘর হবে। তো চলুন অঙ্কটা সমাধান করি। তো উপরে তো প্রতিষ্ঠানের নাম লিখবেন, সেটা আপনারা লিখে নেবেন যখন অঙ্ক করবেন। আমি প্রথম অঙ্কে করে দিয়েছি বা লিখে দিয়েছি, সরাসরি ঘরটা করে নিচ্ছি। ঘর করতে হবে উপর থেকে নিচে 7টা, 1 2
4 5 6 নিচে হচ্ছে মোটের ঘর, এই 7টা ঘর হলো। তো এখন সামনে দিয়ে ডেটের ঘর নেবেন, ডেট, পিছন দিক দিয়ে রিমার্কসের ঘর নিয়ে নেবেন। এখন লায়াবিলিটিস পাশে 2টা ঘর ছিল, তো আগে মাঝখান দিয়ে এই উপরের ঘরটাকে ভাগ করবেন, ভাগ করার পর এটাকে 5 ভাগে বিভক্ত হবে। তো এখান থেকে যদি আমরা ধরি, এটা পুরোটা নিচে নামাই দিবেন। অ্যাসেট পাশে 3টা ঘর হবে, লায়াবিলিটিস পাশে 2টা ঘর হবে। মানে এটা শুধু মাঝখান দিয়ে একটা ভাগ করলে হচ্ছে। আর এখানে 3টা ঘর করে নেবেন, ক্যাশ, মেশিনারি এবং স্টেশনারি। তো ডেট, অ্যাসেট, লায়াবিলিটিস এল প্লাস অনার সিকিউরিটি ও এ। এটা হচ্ছে রিমার্কসের ঘর, রিমার্কস। সাল লিখতে হবে সর্বপ্রথমে। তো সালটা কি ছিল? প্রথমটা দেখেন, প্রবলেম 2। আচ্ছা, কোনো কিছু লেখা নাই, উপরে শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখে দিলে হবে। ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 2,50,000, তার মানে কি ক্যাশ ডেবিট 1 নম্বর, ক্যাশ ডেবিট। আচ্ছা, ক্যাশ, ক্যাপিটাল। আর কি কি ঘর ছিল? ঘর ছিল মেশিনারি, স্টেশনারি, অ্যাকাউন্টস পেবল। এটা হচ্ছে মেশিনারির ঘর, স্টেশনারির ঘর, আর এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ঘর, এফডি। তো ক্যাশ ডেবিট 2,50,000, ক্যাপিটাল ক্রেডিট 2,50,000, 2,50,000। যখন ক্যাপিটাল কাজ করবে তখন লিখতে হবে, এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, কারণটা লিখে রাখবেন অবশ্যই। তো ক্যাশ ডেবিট হচ্ছে, ডেবিটে ডেবিটে যোগ করতে হয় 2,50,000, ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, ক্রেডিটে যোগ করে দিতে হবে 2,50,000। তারপর দেখেন কি আছে, 2 তারিখ, এটা নিচে লিখবেন 2। কি ছিল? পারচেজ মেশিনারি ফর ক্যাশ, মেশিনারি নগদে ক্রয়। যখন আমরা মেশিনারি কিনবো তখন মেশিনারি বাড়বে, মেশিনারি ডেবিট করতে হবে, আর নগদ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করতে হবে, টাকা 70,000। তো মেশিনারি ডেবিট 70,000, ক্যাশ কমবে, ক্যাশ ক্রেডিট হবে 70,000 টাকা। যেহেতু এটা ক্রেডিট হয়েছে, বিয়োগ করে দেবেন, বিয়োগের চিহ্ন হচ্ছে ব্র্যাকেট। তো 2,50,000 বিয়োগ 70 থাকবে 1,80,000 টাকা। এখানে 70,000 ছিল, 70,000 লিখবেন। এখানে কি ছিল? 2,50,000, এই 2,50,000 টাকা লিখতে হবে। এখানে যেহেতু ক্যাপিটাল কাজ হয় না, সেহেতু রিমার্কসের ঘর খালি থাকবে। তারপর 3 নম্বরটা দেখেন কি ছিল? 3, পারচেজ স্টেশনারি অন ক্রেডিট, বাকিতে স্টেশনারি ক্রয়, স্টেশনারি ডেবিট। আর যেহেতু কিনেছি বাকিতে, আমাদের টাকা পরিশোধ করতে হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করতে হবে 20,000 টাকা। তো স্টেশনারি ডেবিট 20,000, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 20,000। যেহেতু ডেবিটে ডেবিট হয়েছে, ক্রেডিটটা ক্রেডিট হয়েছে, যোগ করে নিতে হবে। এই 1,80,000 ছিল 1,80,000, এই 70,000 ছিল 70,000, এখানে 20,000 ছিল 20,000, এখানে 20,000 ছিল, এটা 20,000 লিখতে হবে, আর এটা 2,50,000 ছিল, 2,50,000 লিখতে হবে। তারপর দেখেন 4 নম্বরে কি ছিল? 4,
সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ, নগদে সেবা প্রদান, নগদে যখন সেবা প্রদান করা হবে যখন আমাদের নগদ টাকা বাড়বে ক্যাশ ডেবিট করতে হবে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে টাকা 40,000। ক্যাশ ডেবিট 40,000, সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় মানে হচ্ছে ক্যাপিটাল সাথে যোগ করে দিবেন 40,000। এটা রিমার্কসের ঘরে লিখবেন এখন সার্ভিস রেভিনিউ, কারণ হচ্ছে এখানে যোগ করা হচ্ছে সার্ভিসের কারণে, সার্ভিস রেভিনিউ 4 নম্বর। এখন যোগ করেন 2,20,000, এটা 70,000 হবে, এটা হচ্ছে 20,000, তারপর 20,000 ছিল 20,000, তারপর এখানে আছে 2,90,000। এখন যেহেতু আর লেনদেন নাই সবগুলো ক্লোজ করবেন। এখন অ্যাসেট পাশে কিন্তু একসাথে যোগ করবেন, 2,20,000 আর 70, 2,90,000, 2,90,000 আর 20, 3,10,000 টাকা, 3,10,000। এখানে 2,90,000 আর 20, 3,10,000। যখন সম্পদ এবং দায় এক সমান সমান হবে তখন বুঝে নেবেন আপনার অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। উপর লিখবেন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আপনাদের জন্য একটা কাজ দিয়ে রাখছি, হোমওয়ার্ক, যারা ক্লাসটা করেছেন বা করতেছেন তারা দেখে রাখুন। এটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ, তৃতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো। এটা অবশ্যই আপনারা করে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ক্লাস ভালো লাগে তাহলে কমার্স পার্ট বাই আল মাসুদ এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।